আমেরিকা বরাবরই এমন একটা নিজের সুবিধার্থে কাজ করতে যায়, গিয়ে নিজেরাই গাড্ডায় পড়ে যায়। ইরাকে ধ্বংসাত্মক অস্ত্র পাওয়া যাচ্ছে, ইরাক আক্রমণ করলো, আক্রমণ করতে ISIS জন্ম নিল। যতদিন সাদ্দাম বেঁচে ছিল ততদিন কিন্তু এইগুলো হয়নি। ISIS থেকে হুতি হলো, হামাস হলো, শেষে কি হলো, ওদের হাতে টুইন টাওয়ার, ওসামা বিন লাদেনের হাতে, আল কায়দার হাতে হাজার হাজার প্রাণ গেল এবং দুটো বিল্ডিং ধ্বংস হলো। এরকম বহুত ঘটনা ঘটেছে। লাস্ট চুলকানি হলো ইরানে। কিন্তু এই চুলকানি গুলো করতে গিয়ে আমেরিকাকে অনেক গুণাগার দিতে হয়েছে। এই সাম্প্রতিক কালে বাংলাদেশে যে চুক্তিটা করেছে, সেই চুক্তিটা কিন্তু সম্পূর্ণভাবে বেআইনি, কারণ তাতে কোনো এক্সিট ক্লজ নেই। একটা চুক্তি তখনই ভ্যালিড হয় যখন তার এক্সিট ক্লজ থাকে। আর চুক্তিতে কখনো বলা যায় না, আপনি নির্দেশ করতে পারেন না আপনি এই দেশ থেকে কিনবেন না, ওই দেশ থেকে কিনবেন না, এইটা চুক্তিতে করা যায় না। আমেরিকা সেই জিনিসগুলো করেছে। এখন টাকার লোভে তো ইউনুস সব দিয়ে দিয়েছে। ইউনুস টাকা পেয়েছে, দিয়ে দিয়েছে। এখন হয়েছে কি, বিগড়ে গেছে। তারা চায়নার কোলে ঢুকে পড়েছে, আমেরিকা পড়েছে বিপদে। এখন বিপদে না পড়লে তো ভারতের শরণাপন্ন হয় না। বিপদে পড়ে প্রথমে বললো আমরা সাহায্য করতে চাই, আমেরিকা বললো না, এই ভারত বললো না, আমাদের সমস্যা আমরাই মিটিয়ে নেবো, আপনাদের সাহায্যের দরকার নেই। জয়শঙ্করজি বলেছে। তারপর আবার অনেক আলোচনা করার পর তারপর আমাদের কৌটিল্য বলেছেন, যাকে আপনারা চাণক্য বলেন, পৃথিবী জুড়ে তার চাণক্য নীতি কিন্তু অনুসরণ করা হয়। তিনি বলেছেন যে বারবার যদি কেউ তোমার কাছে সাহায্য সাধনা করে, তাকে ফিরিয়ে দিও না, কিন্তু ফেরাবার আগে বা অ্যাকসেপ্ট করার আগে একটু ভালো করে দেখে নিও ডায়া বায়াগুলো, অর্থাৎ কি বিপদ আছে, সেই বিপদ থেকে তুমি উদ্ধার পাবে কি করে। যার জন্য বারবার যখন ভারত চাণক্য নীতিতে চলে, তো বারবার যখন আমেরিকার পক্ষ থেকে যখন সহযোগিতার আশ্বাস দেওয়া হচ্ছে যে বাংলাদেশে আমরা যৌথভাবে কাজ করব, তখন ভারত বলল ঠিক আছে, আমরা দুটো জিনিসে আপনাদের সঙ্গে সহমত হতে পারি। এক হচ্ছে আমরা ট্রেড ডিলটা আমরা সই করে দেবো, দুই হচ্ছে এই মায়ানমার, বাংলাদেশ আর মণিপুরের অংশ নিয়ে আপনারা যেটা খ্রিস্টান রাজ্য করতে চাইছেন, ওইটাতে আমরা সম্মতি দেবো। আরাকান করিডোর নিয়ে চীনের সঙ্গে আপনাদের কি হচ্ছে না হচ্ছে আপনারা বুঝে নিন, আমরা ওর মধ্যে বাধা করাবো না। পরিবর্তে বাংলাদেশ নিয়ে এবার কি করবেন, বাংলাদেশের চুক্তি আদৌ আপনার ভ্যালিড নয়, ওই চুক্তি কিন্তু আন্তর্জাতিক আদালতে টিকবে না। আপনার ট্যারিফ যেমন আপনার সুপ্রিম কোর্ট যেমন বাতিল করে দিয়েছে, এই চুক্তিও যদি চ্যালেঞ্জ করে তাহলে এই চুক্তিও বাতিল হয়ে যাবে। ফলে আপনার কিন্তু আমেরিকা যেটা চেয়েছিল বাংলাদেশ থেকে, সেই বাংলাদেশে কিন্তু পাবে না, উল্টে বাংলাদেশটাকে অস্থির করে দিয়েছেন। এখন আপনাদের মাথা ব্যথা হয়ে গেছে, ভারতেরও মাথা ব্যথার সঙ্গে সঙ্গে আপনারা বাড়িয়ে দিয়েছেন। যৌথ মাথা ব্যথায় আমরা ভুগে বেড়াচ্ছি। এর দায় হচ্ছে সম্পূর্ণ আমেরিকার। এখন আপনারা বলছেন যে যৌথভাবে আসবেন, ঠিক আছে। তো শেষ খবর হচ্ছে কালকে ভোরবেলা পেন্টাগনের অফিসিয়ালসরা ভারতে নেমেছে। ভারতে নেমে তারা কথাবার্তা বলছেন। কথাবার্তার মেন ইস্যু যেটা, সেটা হচ্ছে শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং তার সুরক্ষা। এটা নিয়ে ভারতও ভাবছে। আমি কিন্তু বারবার বলেছি যে যতক্ষণ না পর্যন্ত সুরক্ষা নিশ্চিত হবে ততক্ষণ কিন্তু ভারতবর্ষ ছাড়বে না।
এখন সুরক্ষা নিয়ে একটা বৈঠক চলছে, 3 দিন ধরে ওরা থাকবেন, যে কি করে ওনাকে ফেরানো যায়, সুরক্ষা বলয় কি করে তৈরি করা যায়। এখন আপনারা তো আন্দাজ করতেই পারছেন, যখন শেখ হাসিনা দেশে ঢুকবেন তখন 10-15 লক্ষ লোক তো অন্তত ঢাকাতে হবেই। এখন এই যে জেহাদি তৈরি করেছে, আনসারুল্লাহ বাংলার যাকে ছেড়ে দিয়েছে সব করা বেরিয়ে গেছে, তার মধ্যে আইএসআই ঢুকে গেছে। আইএসআই ঢুকেছিল প্রথমে, আমেরিকাই সাহায্য করেছিল, আর তুর্কি পেছন দিক দিয়ে কলকাঠি দাঁড়িয়েছিল। তো যাই হোক, এখন আমেরিকার লাইনটা কাটছে, এটা এখন আইএসআই। কিন্তু যেগুলো ঢুকে গেছে, যারা ওই শিবির টিবির তৈরি করেছে এবং অস্ত্র বানানো শিখিয়েছে, গ্রেনেড ছোড়া শিখিয়েছে, তারপর রাইফেল চালানো শিখিয়েছে, শার্প শুটিং শিখিয়েছে, এবং আইইডি কি করে বানাতে হয়, মানব বোমা কি করে তৈরি করতে হয় তাও শিখিয়েছে। এখন ধরে নিন চিন্তার ব্যাপার, যেটা 10 লাখ লোক হলো। আপনাদের আওয়ামী লীগের মধ্যেই ও গ্রুপ তো অনেক আছে, যা আওয়ামী লীগ বলে ঘুরে বেড়ায়, তাদের কিছু ওই ক্যাম্পে রয়েছে। তারা 2-4টে মানব বোমা সেজে ওই ক্যাম্পে ঢুকে গেল, ওই ভিড়ের মধ্যে ঢুকে গেল, শেখ হাসিনার কাছাকাছি গিয়ে, আমার যেমন রাজীব গান্ধীর ক্ষেত্রে হয়েছিল, একদম নিজে উড়ে গেল, রাজীব গান্ধীকে উড়িয়ে দিল। এটা হচ্ছে সহজতম পথ। তো এটা কিন্তু ভারতের মাথায় ঘুরছে এবং আমেরিকার সঙ্গে এটা নিয়ে আলোচনা হয়েছে। এখন প্ল্যান 1, 2, 3, 4 এরকম হচ্ছে, মানে ABCD প্ল্যান, A ফেল করলে B, B ফেল করলে 3। লাস্ট যেটা শুনলাম সেটা হচ্ছে সম্ভবত নেভি সিল আগে নামবে বাংলাদেশের মাটিতে, আর বাংলাদেশের তো রোকার ক্ষমতা নেই। আমরা সেনাপ্রধান আমার মিশন না কোথায় চলে গিয়েছেন, তিনি আদৌ এখন ফিরবেন কিনা সে নিয়ে সন্দেহ আছে। আমার তো ঘোরতর সন্দেহ আছে, কারণ টাকা পয়সা যা পাচার করার পাচার উনি করে দিয়েছে। এখন বাধাটা কে দেবে? সরকার তো 4 থেকে দাঁড়িয়ে আছে, একটা থেকে লাথি মারলেই পড়ে যাবে সরকার। যারা বলছে শেখ হাসিনার খবর ছাপবে না, খবর কেউ দেখবে না, সবাই দেখেছে। এবং যারা বলছে স্বয়ং তারেক রহমান, সেও লুকিয়ে লুকিয়ে দেখেছে। তারেক রহমান এর মধ্যে ক্যামোফ্লেজিং করছেন তো শেখ হাসিনা, জব করে ঢুকে পড়লেন, ডেট ঘোষণা করে 3 দিন 4 দিন আগে ডেট ঘোষণা করলেন। তৈরি হওয়ার আগে আওয়ামী লীগ পুরো দেশ দখল করে নেবে। 2 দিন আগে জানান দেশ দখল করে নেবে। আর এদের মধ্যে সব নিজেদের মধ্যে মারপিট করে, এই জামাত, এনসিপি, তারপরে ওই জামাতের যে একটা শিবির রয়েছে, শিবির, হ্যাঁ, এদের সব নিজেদের মধ্যেই তো মারপিট লেগে গেছে। এখন তো সেই একাত্মবোধটা নেই যেটা নিয়ে ওরা লড়াই করছিল। ফলে সম্মিলিতভাবে রোখার যে চেষ্টা, সেই রোখার চেষ্টা কিন্তু হবে না। আওয়ামী লীগ যদি মাঠে নামে, সেক্ষেত্রে সব দুর্দার করে পালিয়ে যাবে, কাউকে আপনি পাবেন না। অর্ধেক দেশ ছাড়বে, আর অর্ধেক সমুদ্রে ঝাঁপ দেবে, আর কিছু আইসিইউতে ভর্তি হবে। এই তো হবে, যেটা আপনারাও আন্দাজ করতে পারছেন। আর ভারত শেখ হাসিনাকে ফেরাবেই। আপনারা মাঝে মাঝে বলতেন না যে সব ডিম এক ঝুড়িতেই রাখছেন। ঝুড়ি আমরা আলাদা করার চেষ্টা করেছিলাম, কিন্তু দেখলাম যে ঝুড়িতে রেখেছি সেই ঝুড়িতে সব ডিম পচে যাচ্ছে। ফলে আমাদের কাছে, ভারতের কাছে আওয়ামী লীগ হচ্ছে গিয়ে একদম শ্রেষ্ঠতম একটা সিকিউরমেন্ট বলতে পারেন, নিরাপত্তা। যে নিরাপত্তা দেওয়ার কারণে উনি ভারতবর্ষের মানুষের কাছে, নেতাদের কাছে, মানুষের কাছে এত জনপ্রিয়, এবং প্রত্যেকে তাকে শ্রদ্ধা করে, যে বাংলাদেশটাকে উনি একদম
মানে টেরোরিস্টদের দাবিয়ে রেখে, পায়ের তলায় দাবিয়ে রেখে দিয়েছে। এবার ভারত কি করবে? ভারত তাহলে কোবরা পাঠাবে, নেভি সিল নামলে কোবরা পাঠাবে, মারাত্মক টিম। নেভি সিলের সঙ্গে মাঝে মাঝে আমাদের কোবরার হয়। আমেরিকার অস্ত্র ভালো, কিন্তু শারীরিক কসরত দিক দিয়ে ভারতের সৈন্যরা অনেক এগিয়ে আছে। মার্কিনদের অস্ত্র সম্পর্কে কোনো দ্বিধা নেই, 1 নম্বর অস্ত্র। কিন্তু শারীরিক কসরত সেটা কিন্তু যুদ্ধক্ষেত্রে একটা বড় কাজে লাগে, সেটা মার্কিনরাও স্বীকার করে, যেটা ওরা পারে না। ওরা অস্ত্রের উপরে ডিপেন্ড করে। তো যাই হোক, সামনে একটা বড় সময় আসছে, ভোল পাল্টানোর একটা বড় সময় আসছে। এই যে 3 দিনের সফর যেটা হচ্ছে, আপনারা বলেন কাগজে বেরোয় না কেন? কাগজে তো বেরিয়েছে, টাইমস অফ ইন্ডিয়া তো বেরিয়েছে, আমি তো কাটিং দেখিয়ে দিলাম, টাইমস অফ ইন্ডিয়া বেরিয়েছে। তো আপনারা যদি খবর না রাখেন তাহলে পরে আমি কি করতে পারি? খবর তো আপনাদের রাখতে হবে। আমি তো আর আপনার চোখে আঙুল দিয়ে আমি বড় জোর ভিডিও তো আপনাকে দেখিয়ে দিতে পারি। আমি তো আর আপনার বাড়ি বাড়ি গিয়ে খবরের কাগজ আর টাইমস অফ ইন্ডিয়া পড়াতে পারবো না। সুতরাং বেরোয় না এমন কিছু নেই, আপনাকে খুঁজে নিতে হবে। আমরা খুঁজে নিই, খুঁজে নিয়ে খবরটি আমরা করি। ফলে অন্য কাগজেও দেখলাম না দাদা, আপনি এই খবর পান কি করে? এই সমস্ত বাজে মন্তব্যগুলো লেখার কোনো কারণ নেই। আপনারা নিজেরা রিসার্চ করুন, রিসার্চ করলে অনেক কিছুই আপনারা জবাব পেয়ে যাবেন। আমাদের দেশে দীর্ঘদিন ধরে যে পররাষ্ট্র নীতি, এটি এলোমেলো অবস্থায় চলছে। ঠিক ধরুন, বিগত বিএনপি সরকার আমলে 2001 থেকে 2006 পর্যন্ত, ওই সময়টি পর্যন্ত, অর্থাৎ 91 থেকে আরও আগে, বঙ্গবন্ধুর জমানা থেকে একেবারে 2006 পর্যন্ত আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ট্র্যাক রেকর্ড ছিল। যারা এই ফরেন সার্ভিস ক্যাডারে অংশগ্রহণ করতেন, ধরে নেওয়া হতো সিভিল সার্ভিসের সবচেয়ে মেধাবী এবং সবচেয়ে চৌকুশ কর্মকর্তারা তাদের প্রথম চয়েস হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিত। ফলে এখানে যারা নিয়োগ লাভ করতেন তারা দেখতে সুন্দর ছিলেন, ভালো বংশ থেকে এসেছেন, তারপর তাদের লেখাপড়ার মান, মানে আদার দেন অন্য যে কোনো বিষয়ে তাদের লেখাপড়ার মান অন্য যে কোনো সার্ভিসের চাইতে শ্রেষ্ঠতর। আপনি যদি একজন ফারুক সুবহান সাহেবকে দেখেন, একজন ফারুক চৌধুরীকে দেখেন, রিয়াজ রহমানকে দেখেন, শমশের মুবিন চৌধুরীকে দেখেন, এরকম যারা ফরেন সার্ভিসে ছিলেন, কিংবা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যারা আমাদের দেশে, ধরুন আব্দুস সামাদ আজাদ, ডক্টর কামাল হোসেন, মোর্শেদ খান, হুমায়ুন রশিদ চৌধুরী, আনিসুল ইসলাম মাহমুদ, মানে এই মানুষগুলোকে যদি আপনি একত্র করেন, তার সঙ্গে দীপুমণি, হাসান মাহমুদ, তারপর এখন হুমায়ুন কবির, শামা উবায়েদ, আপনি দেখেন মিলে কিনা, যায় কিনা। এখন এখানে বর্তমান যিনি পররাষ্ট্র মন্ত্রী রয়েছে খলিলুর রহমান, নিঃসন্দেহে উচ্চশিক্ষিত, মার্জিত, সিজেন্ট, চমৎকার ইংরেজি বলেন, চমৎকার বাংলা বলেন, পরিমিত ড্রেস কোড, মানে তাকে আমি সব ব্যাপারে 100-তে 100 নম্বর দেব। কিন্তু এটি হলো তার আমলাতান্ত্রিক যে বৈশিষ্ট্য এবং ইন্টারন্যাশনাল কমিউনিকেশন। কিন্তু এর সঙ্গে তারেক রহমান সাহেবের যে সম্পর্ক, অ্যাডাপশন, কিংবা এর সঙ্গে ধরেন যদি পলিটিক্স ধরেন, বিএনপির পলিটিক্স, তারপরে বাংলাদেশের বর্তমান যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো এই অংশ যদি ধরেন, তাহলে মিস্টার খলিলুর রহমান সাহেবকে 0 দিতে হবে। অর্থাৎ যদি আপনি ধরেন শামসুজ্জামান দুদু, একটা শান্তশিষ্ট একজন মানুষ, তাকে যদি পররাষ্ট্রমন্ত্রী করা হতো,
তাহলে তিনি আব্দুস সামাদ আজাদের মতোই একটা ভূমিকা রাখতে পারতেন। তার এই পলিটিক্যাল যে সেক্টরগুলো, বিএনপির নীতি আদর্শ এবং বিএনপির যে চাওয়া পাওয়া, এটা ক্ষেত্রে তিনি 100-তে 100 পেতেন, যেখানে খলিলুর রহমান 0। আর খলিলুর রহমান সাহেবকে যদি প্রতিমন্ত্রী রাখা হতো, শামসুজ্জামান দুদুর সঙ্গে যদি তাকে দেওয়া হতো, তাহলে এখানে 16 কলা পূর্ণ হয়ে যেত। অতীতে যেটা বিএনপি সরকার করেছে, একজন পূর্ণমন্ত্রীকে দিয়েছে পলিটিক্যাল, আর প্রতিমন্ত্রীকে দিয়েছে ডিপ্লোম্যাট, ঝানু ডিপ্লোম্যাট, রিয়াজ রহমান সাহেবের মতো মানুষকে দিয়েছে সেখানে ডিপ্লোম্যাট হিসেবে। তো এইবার মানে তারেক রহমান সাহেব সেই কাজই করেছেন যে কাজ শেখ হাসিনা করেছেন। তিনি দীপুমণিকে প্রথম দফায় দিলেন, তার কাজই হলো শুধু ঘুরে বেড়ানো, সারা দুনিয়ায় ঘুরে বেড়ানো। এটা নিয়ে আমি অনেক সমালোচনা করেছি এবং দীপুমণির সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়ে গেছে। ওই সময়তে মানে আমি বলেছিলাম যে এটা খুব খারাপ একটা রেকর্ড হচ্ছে। এরপর হাসান মাহমুদ সাহেবকে দিলেন, মানে হাসান মাহমুদকে দিলেন, আমার মানে কোনো অ্যাঙ্গেলই হাসান মাহমুদ সাহেবকে একজন দক্ষ পররাষ্ট্রমন্ত্রী মনে হয়নি। তারপরে মাহমুদ আলী সাহেবকে দিলেন, অত্যন্ত ভদ্রলোক, আমার কলিগ, এবং তিনি ফরেন সার্ভিস ক্যাডারে, কিন্তু ওই যে পলিটিক্যালের যে জায়গাটাতে আসলে হয় না। ফলে দেখুন, শেখ হাসিনা নিজের হাতে যখন যা ইচ্ছে তাই মনে হয়েছে, সে এইখানে সাক্ষাৎকার দিবে, এখানে বাংলা বলবে, এখানে ইংরেজি বলবে, সব মিলিয়ে মানে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই দুটো জায়গাটাতেই আওয়ামী লীগের নেগলিজেন্স, যেটা সেই নেগলিজেন্স ছিল অমার্জনীয়, এবং তার পরিণতি এখন তাকে ভোগ করতে হচ্ছে। ঠিক সেম কাজগুলো এখন বিএনপি করছে। বিএনপি দেখেন সালাউদ্দিন সাহেবকে দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু সালাউদ্দিন সাহেব আসলে ডেপুটি প্রাইম মিনিস্টার হওয়ার উপযুক্ত, প্রাইম মিনিস্টার হওয়ার উপযুক্ত, রাষ্ট্রপতি হওয়ার উপযুক্ত। তো অথবা তার পছন্দের, তাকে বাণিজ্য মন্ত্রী, মানে সে যে কি পছন্দ করে এটা বোঝা। সে তার জ্ঞান গরিমা, লেখাপড়া, পার্লামেন্টকে নিয়ে তাকে যদি সংসদ বিষয়ক মন্ত্রী করা হতো, ইভেন আইনমন্ত্রী করা হতো, তিনি ভালো করতে পারতেন। কিন্তু যে ব্যাপারে তার কোনো আগ্রহ নেই, স্বরাষ্ট্রমন্ত্রী ইটস এ সেক্সি মিনিস্ট্রি, অনেকের আগ্রহ থাকতে পারে, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই ভদ্রলোক, মানে উনি সাহারা খাতুন তবু তার মন্ত্রণালয়ের ব্যাপারে যথেষ্ট সচেতন ছিলেন। সারা রাত বসে, রাত্রি 1টা-1:30 পর্যন্ত তিনি বসে থাকতেন। এবার আসাদুজ্জামান খান কামাল, তিনি সর্বশক্তি নিয়োগ করতেন। সারাক্ষণ পুলিশের তার একটা সিন্ডিকেট ছিল, রাত্রি 2টা, 3টা, 4টা পর্যন্ত বাসায় তিনি এই পুলিশ কর্মকর্তাদেরকে নিয়ে বসতেন, আড্ডা মারতেন। একটা ফেলোশিপ, এবং পুলিশের তার যারা সিন্ডিকেটের লোকজন আসাদুজ্জামান খান কামালকে মনে করতেন জাস্ট লাইক ফাদার, জাস্ট লাইক ফ্রেন্ড, জাস্ট লাইক বড় ভাই, এরকম। ফলে নরম সরম মানুষটা হলো, ও দেশে ভালো কিছু করতে পারেনি, কিন্তু তার আগ্রহটা ছিল প্রবল। আবার আগের জামানাতে ধরেন আলতাফ হোসেন চৌধুরী, তার লেভেলটা আলাদা, হিজ এ এক্সট্রাঅর্ডিনারি। বিমান বাহিনীতে এরকম খুব অল্প লোক আছে আলতাফ হোসেন চৌধুরীর মতো এরকম ক্যারেক্টারিস্টিক্স বা হাই প্রোফাইল ক্যারিয়ার আছে। তো তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হলেন, তার সাথে প্রতিমন্ত্রী হলেন লুৎফুজ্জামান বাবর। তারপরে তাকে সরিয়ে দিয়ে হাও ভবনের লোক হিসেবে, তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ লোক হিসেবে লুৎফুজ্জামান বাবরকে দায়িত্ব দেওয়া হলো। হি ইজ এ মাস্টারপিস। ইংরেজি বাংলা মিলিয়ে আমরা যতই ঠাট্টা করি না কেন, টিল নাও পুলিশের মধ্যে স্বাধীনতার পরে এখন পর্যন্ত উনার চেয়ে জনপ্রিয় কোনো স্বরাষ্ট্রমন্ত্রী আসেননি। অনেক পুলিশ কর্মকর্তা টিল নাও এখন পর্যন্ত তার নামে কুরবানি করেন, তার জন্য জীবন দিতে প্রস্তুত। এবং ভালো বলেন, মন্দ বলেন, যা কিছু বলেন, তিনি এটাকে মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়টাকে ইবাদত হিসেবে নিয়েছেন। এর বাইরে তার দুর্নীতির অভিযোগ আছে, আরো অনেক অভিযোগ আছে, কিন্তু মূল ব্যাপার হলো যে তিনি তার এইটাকে ইবাদত হিসেবে নিয়ে আসছিলেন। কিন্তু সালাউদ্দিন সাহেব এটাকে ইবাদত হিসেবে নিচ্ছেন না। ফলে সারা বাংলাদেশে আইনশৃঙ্খলা যা অবস্থা, রামদায়ের রাজত্ব, পিস্তলের রাজত্ব, চাঁদাবাজির রাজত্ব, মাস্তানের রাজত্ব, প্রধানমন্ত্রী সারা দেশ ঘুরে বেড়াচ্ছেন, একটু গার্ড ছাড়া একা একা গাড়িটা নিয়ে তিনি একটা মোহাম্মদপুরে জানতো কোনো রকম প্রোটোকল ছাড়া। তাহলে বাদশাহ হারুন আর রশিদ কাকে বলে, কত প্রকার কি কি
উনি এটা হাড়ে হাড়ে টের পেয়ে আসবেন। মোহাম্মদপুর থেকে রাত্রি 3টার সময়, 2টার সময়, 12টার পরে একটু ঘুরতে গেলেই বুঝতে পারবে যে আইন শৃঙ্খলাটা কোন অবস্থায় আছে। 2 নম্বরে যেটা আছে সেটা হলো যে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে এখন রীতিমতো যাকে বলা হয় এটিকে সরকারের পক্ষ থেকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে। যেমন ধরেন শামা উবায়েত আমাদের বোন আমেরিকাতে পড়াশোনা করেছে, ভালো ফ্যামিলির, বাবাও আছেন, আন্তরিকতার কোনো অভাব নেই। কিন্তু মানে একটা দেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী একটা মন্ত্রণালয়টা চালাবেন, কাউন্টারলি অন্য দেশের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে তিনি এক টেবিলে বসে কাজগুলো করবেন, মানে এই জিনিসগুলো হয় না। মানে আমি কাউকে ভালোবাসি, আমি কাউকে স্নেহ করি, আদর করি, ইট ডাজ নট মিন যে এটা হয় না। এই পদে একসময় প্রতিমন্ত্রীর উপর রিয়াজ রহমান সাহেবের মতো মানুষজন ছিল, সেখানে শামা উবায়েত হয় না। এবার বিদেশ থেকে হুমায়ুন কবির সাহেবকে নেওয়া হয়েছে। আমি ভদ্রলোক সম্পর্কে কিছুই বলবো না, জানি না, কিন্তু হয় না, এগুলো হয় না বাংলাদেশের সঙ্গে, মানে কথাবার্তা কোনো কিছুর দিক থেকে এটা কিছুই হয় না। ফলে শেখ হাসিনার জামানাতে যে সুদীর্ঘ সময় এই পুরো পররাষ্ট্র মন্ত্রণালয়টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে ছিল, অর্থাৎ বিভিন্ন সেই অফিসগুলোতে এনএসআইয়ের যারা মিশনগুলোতে এনএসআই-এর যারা কর্মকর্তা, যেগুলো স্বরাষ্ট্রমন্ত্রী চালাতো, ডিজিএফআই-এর যে কর্মকর্তারা বিভিন্ন জায়গাতে ডেপুটেশনে ছিলেন সেটা প্রধানমন্ত্রী চালাতেন, পাসপোর্ট বিভাগের কর্মকর্তারা ছিল, কৃষি মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয়, তারপরে ম্যান পাওয়ার মিনিস্ট্রির লোকজন বিভিন্ন মন্ত্রণালয় ছিল, এবং রাষ্ট্রদূত একটা বিরাট অংশ পলিটিক্যালের বাইরে আর্মির একটা বিরাট অংশ সেখানে কাজ করতো। ফলে কি হলো, সিভিল সার্ভিসের মধ্যে এই যে ঐতিহ্যবাহী ফরেন সার্ভিসটি, এটিকে মনে হলো যে মানে যে কোনো মানুষ রাষ্ট্রদূত হতে পারে, এনিওয়ান ক্যান। আপনারা দেখেন এখন এই সরকারের সময় মানে বিভিন্ন জায়গাতে যারা প্রেস মিনিস্টার হিসেবে আছে, বিভিন্ন জায়গাতে যারা রাষ্ট্রদূত আছে বা যাদেরকে পলিটিক্যাল বিচারে রাষ্ট্রদূত করা হয়েছে, এদেরকে দেখলে মানে অন্য যারা রাষ্ট্রদূত আছে এক টেবিলে বসে যে খাবে এই রুচিটা তাদের নাই। আমি জাস্ট একটা ধরনের একটা মানে বাস্তব অভিজ্ঞতা বলি। যখন সংসদ সদস্য ছিলাম, একবার সেই WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা সেমিনারে আমি গেলাম ম্যানিলাতে। আমি ওখানে গিয়েছি মূলত একটা এনজিওর প্রতিনিধি হিসেবে। এনজিও আমাকে দাওয়াত করেছে, তারাই সবকিছু নিয়েছে, কিন্তু আমি আই ওয়াজ নট রিপ্রেজেন্ট দ্য গভর্নমেন্ট। ওটা খুব হাই প্রোফাইলের মিটিং ছিল, যেখানে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী যাওয়ার কথা এবং পৃথিবীর সব দেশের স্বাস্থ্যমন্ত্রীরা সেখানে এসেছেন। তা আমি সংসদ সদস্য গেছি, হোয়াইট রিবন নামক একটি এনজিও, সেই এনজিওর পক্ষ থেকে সেখানে গেছি, আর সরকারের পক্ষ থেকে একজন সচিব সেখানে গেছেন, এডিশনাল সচিব। তো যখন ওই উদ্যোক্তারা ওখানে বাংলাদেশ নিয়ে সাবমিশনে খুব গুরুত্বপূর্ণ কতগুলো আইন পাশ হলো আর কয়েকটা রেজুলেশন গ্রহণ করা হলো। তো এগুলোর জন্য প্রথমে একটা সেশন থাকে, তারপর একটা প্ল্যানারি সেশন হয়, এবং অঞ্চল ভিত্তিকে, যেমন যখন সাউথ ইস্ট এশিয়ার প্ল্যানারি সেশন হলো, তখন এখানে আমাদের সমস্যাগুলো নিয়ে আমাদেরকে আলাপ আলোচনা করতে হলো। আবার যখন মানে একেবারে বড় কনফারেন্স হলো, সেখানে সেই গ্লোবাল পার্সপেক্টিভে বাংলাদেশ কিভাবে অংশগ্রহণ করতে পারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হলো। আমার পাশে ভারতের একজন এডিশনাল সেক্রেটারি বসেছিল, একজন ভদ্র মহিলা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের। তো যখন আমাদের বাংলাদেশের যে লোককে বক্তব্য দিতে দেওয়া হলো, তিনি সচিব, তিনি বক্তব্য দিতে গেছেন, বিশ্বাস করেন মানে ওখানে ডায়াসে উঠে সে ভয় পেয়ে গেছেন। সম্ভবত তার লিখে নিয়ে গেছিল কি বলবেন, কিন্তু ওখানে এমন একটা পরিস্থিতি যে তিনি ওটা দেখে পড়বেন ওইরকম তার প্র্যাকটিস ছিল না। ইংরেজি একটা সচিব যে এত জঘন্য ইংরেজি বলে, মানে ভিতরের পিছনে একটা লোক মাইকের সামনে দাঁড়িয়ে কথা বলছে, কথা বলার পর পিছনে ধরেন 4-5টা তেলাপোকা তার লুঙ্গির ভিতরে ঢুকে গেছে, প্যান্টের ভিতরে ঢুকে গেছে, জাঙ্গের ভিতরে ঢুকে গেছে। তখন একটা লোকের মধ্যে যে ধরনের অস্বস্তি এবং তার মুখের যে ভঙ্গি, ওই সচিবের সে অবস্থা হলো।
সমস্ত সেশনের যারা লোক আছে মুস্কি মুস্কি হাসছে। পাশে ভারতের যে ভদ্রমহিলা, সে আমাকে বলল, মিস্টার রনি, ইউর এক্সিলেন্সি, এ কি আপনার দেশ থেকে কাকে পাঠানো হয়েছে? হোয়ার ইজ ইউর মিনিস্টার? তখন ডব্লিউএইচওর যিনি এই অনুষ্ঠানের আয়োজক ছিলেন, ওখানে আইপিওর লোক ছিলেন, ডব্লিউএইচওর লোক ছিলেন, জাতিসংঘের লোক, অন্যান্য বিভাগের জেনারেল অ্যাসেম্বলির লোক ছিলেন, তারপরে ফিলিপিন্সের প্রেসিডেন্ট আসছেন। এইরকম একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমাদের স্বাস্থ্যমন্ত্রী যাই নেই। এর মধ্যে যখন ওই হোয়াইট রিবনের পক্ষ থেকে আমি বক্তব্য দিলাম, বক্তব্য দেওয়ার পরে যিনি চেয়ার করতেছিলেন, তখন তিনি আমার কাছে এলেন, মিস্টার রনি, আপনি তো মেম্বার অফ পার্লামেন্ট, তো মেম্বার অফ পার্লামেন্ট জাস্ট লাইক এ প্রাইম মিনিস্টার, লাইক এ মিনিস্টার। তো আপনি আপনার দেশে রিপ্রেজেন্ট করেন অ্যাজ এ মিনিস্টার হিসেবে। আপনার এই যে পাঠাইছে যাকে, একে দিয়ে করলে আপনার দেশের জন্য অনেক ক্ষতি হবে। দেন ওই ঘটনার পরে প্রায় মানে সবগুলো ওই ভদ্রলোক, মানে আমি তাকে ডাকলাম, বললাম যে আপনি আর কোনো কথাবার্তা বলবেন না, ওখানটা বলছে আমাকে রিপ্রেজেন্ট করার জন্য, আই উইল ডু ইট। আমি পুরো সেশনটা চালিয়ে নিলাম। এইভাবে ধরেন আমাদের দেশ থেকে অনেক লোককে পাঠানো হয় বিভিন্ন আন্তর্জাতিক সভা সমিতি, সেমিনারে। তাদের অবস্থা যে কি হয়, 5টা বছর দায়িত্ব পালন করেছি, নিজের চোখে দেখে আসছি। আন্তর্জাতিক অঙ্গনে গিয়ে এত সোজা জিনিস নয়। তো ফলে এই যে আমাদের যারা লোকজন গেছে, এদের খলিল সাহেব ঠিক আছে, কিন্তু বাকি তো ঠিকমতো টাই পরতে পারে না, ঠিকমতো ইংরেজি বলতে পারেন না, ঠিকমতো ম্যাচিং করে প্যান্টের সাথে কোন শার্টটা পরবেন, কোন শার্টের সাথে টাই পরবেন, ম্যাচিং করে জুতা কিভাবে পরবেন, একটা চেয়ারে কিভাবে বসবেন। কখন দেখা যাচ্ছে পা দুটো এমনভাবে ফাঁক করে বসে, মনে হয় যেন 132 ডিগ্রি অ্যাঙ্গেলে পা ফাঁক হয়ে আছে, মোচা দুটো সামনে বের হয়ে আসতে চাচ্ছে। আবার কখনো স্টাইল করে পায়ের উপর পা তুলে এমনভাবে বসছে যে প্যান্ট উঠে গেছে 1 হাত, মোজাগুলো, পশমগুলো সব দেখা যাচ্ছে। জুতা এমন একটা জুতার সামনের অংশ দেখে মনে হয় যেন একটা গদা টাইপের জুতা, বা লম্বা, এমন লম্বা 1 হাত লম্বা, মনে হয় যেন সেই আরব বড়জনের জুতা পরে আসে। এই জিনিসগুলো আসলে আমাদের রাষ্ট্রকে অনেক ছোট করে ফেলে। তো সেই দিক থেকে কি হচ্ছে, এই যে পররাষ্ট্র মন্ত্রণালয় এখন যা কিছু হচ্ছে, আগেই এলোমেলো ছিল। শেখ হাসিনা যেই কাজগুলো করেছেন, এক হাতে চীন, এক হাতে ভারত, এক হাতে আমেরিকা রাখতে গিয়ে একটা রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সুন্দর করতে পারেনি। একটা রাষ্ট্র থেকে দ্বিপাক্ষিক যে বিজনেস বেনিফিট, সেটা অর্জন করতে পারেনি। একটা রাষ্ট্রের সঙ্গেও দ্বিপাক্ষিক বন্ধুত্ব, ট্রাস্ট অর দি ফ্রেন্ডশিপ করতে পারেনি। ঠিক সেটারই ধারাবাহিকতা এখন চলছে আরো খারাপভাবে। মানে এটাকে সরকার মনে করছে আসলে পররাষ্ট্র মানে দরকারই নেই। অথচ আমাদের এই দেশটা মানে যদি আপনি ডেভেলপ করতে চান, তাহলে 1 নম্বর মিনিস্ট্রি হলো ফরেন মিনিস্ট্রি। 1 নম্বর, এটা অন্য কোনো মিনিস্ট্রি নয়। লাভ যেটা বাণিজ্য মন্ত্রণালয় বলেন, অর্থ মন্ত্রণালয় বলেন, সবার ঊর্ধ্বে ফরেন মিনিস্ট্রি। আর আমাদের 18 কোটি মানুষকে যদি শান্ত রাখতে চান, সবচেয়ে সুন্দর মিনিস্ট্রি আপনাকে করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, সরকার এদিকে কোনো কেয়ার করছে না। ফলে যা হবার তাই হচ্ছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।